সরকার থেকে বেরিয়ে আসলাম রাস্তায়, আমাদের হাজার হাজার লোক খুন হয়েছে, 20,000-এর মতো, 20-25,000, তারপরের সরকারও খুন করেছে আমাদের। টোটাল জাসদের প্রায় 30,000 নেতাকর্মী খুন হয়েছেন। আমরা তো কারো বাড়ি ভাঙ্গি নাই। আগামী 5 বছর পরে যে সরকার আসবে, সে যদি এসে বলে শেখ হাসিনা যা করেছে সব ঠিক করেছে, তা আপনি কি করবেন? এই জন্য সংস্কারের প্রয়োজন। এই সংস্কার তো এই সরকার করতেছে না। তাইলে হয় আপনাকে একটা অবস্থায় যেতে হবে, আপনাকে বলতে হবে জাতির কাছে যে আমি যে আশা দিয়ে আমার ছাত্র ভাইদেরকে, ছাত্র জনতাকে, যারা রক্ত দিয়েছে, সেই শহীদদের সাথে আমি যে কথা দিয়েছি বা তাদের রক্তের সাথে যে কথা দিয়েছি, সেই কথা আমি রাখতে পারতেছি না। আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি, দেশটা শেষ হয়ে যাচ্ছে। দেশটা কোনোদিন স্টেবল একটা ইকোনমি পলিটিক্স নিয়ে দাঁড়াতে পারছে না। আমি এই কথাগুলো এই কারণে বলতে চাই, এখন ধরেন এই যে যা হলো 32 নম্বরের মধ্যে, এরপরে যারা এগুলো করছেন তারা কি থেমে থাকবেন? না, আমি তো দেখছি উস্কানি বাড়ছি। প্রথম আলো, ডেইলি স্টার, কে কি ভালো খারাপ করলো আমি সেটার পক্ষে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে গণমাধ্যমের খারাপ দিক। দেশ আসলে কে চালাচ্ছে, পিনাকি ভট্টাচার্য নাকি ডক্টর ইউনূস? দর্শক, এমন মন্তব্য অনেকেই করতেছেন এবং অনেক পিনাকিকে আবার বাঘের বাচ্চা বলতেছেন, কারণ তাদের উদ্যোগেই এই 32 নম্বরের ভবনটি ভেঙে ফেলা হয়েছে। তার উদ্যোগে 32 নম্বরে বুলডোজার গিয়েছে, যেখানে সরকার কিছুই করতে পারেনি। উৎসব জনতার মুখে সেনাবাহিনীও সেখান থেকে চলে এসেছে। তো এই বিষয়গুলো আলোচনা এসেছে যে পিনাকি মনে হয় দেশ চালাচ্ছে। দর্শক, পিনাকিকে নিয়ে আরও নতুন কিছু তথ্য আপনাদেরকে দিব। এর আগে পিনাকি সম্পর্কিত কয়েকটা আলোচনা শুনবো এবং পাশাপাশি 32 নম্বর ভাঙা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনবো। সেখান থেকে বোঝার চেষ্টা করবো যে 32 নম্বর ভাঙার ফলে আসলে দেশের কত বড় সমস্যা বা ক্ষতি হতে পারে। সংস্কারের প্রয়োজন। এই সংস্কার তো এই সরকার করতেছে না। তাইলে হয় আপনাকে একটা অবস্থায় যেতে হবে, আপনাকে বলতে হবে জাতির কাছে যে আমি যে আশা দিয়ে আমার ছাত্র ভাইদেরকে, ছাত্র জনতাকে, যারা রক্ত দিয়েছে, সেই শহীদদের সাথে আমি যে কথা দিয়েছি বা তাদের রক্তের সাথে যে কথা দিয়েছি, সেই কথা আমি রাখতে পারতেছি না। সেটা হচ্ছে যে দেখেন, ফ্যাসিবাদ ইটালিতে বলেন এবং জার্মানিতে বলেন, ফ্যাসিবাদের মানে যেসব উদাহরণ থাকে, যেমন তাদের যে সিম্বল গুলো থাকে, সেই সিম্বল গুলোকে ধ্বংস করা হয়। যেমন নাজি পার্টির নাজি সাইন কেউ ব্যবহার করতে পারবে না। সেদিন আমেরিকাতে আপনার দেখলাম ট্রাম্পের ইয়েতে ওই শপথ অনুষ্ঠানে একজন নাজি সাইন দেখাচ্ছে, আমি আর নামটা বললাম না। তো এই জন্য এটা প্রতিবাদ হয়েছে সর্বত্র। তো বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়া ভুল কিছু না, কিন্তু কথা হচ্ছে যখন নেওয়ার কথা ছিল তখন নেওয়া হয় নাই। এবং আমি বলি এটা বিপ্লব না, এই বিপ্লব ব্যাহত হয়ে গেছে। এই বিপ্লবের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা আর কখনো পূরণ হবে বলে আমি মনে করি না। আমি নৈরাজ্যবাদী নই, আমার যথেষ্ট শ্রদ্ধা সম্মান রয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি, শহীদদের প্রতি, যারা আহত হয়েছে তাদের প্রতি, যারা এখনো বিভিন্ন সমস্যায় আছেন তাদের প্রতি। কিন্তু আমি যথেষ্ট সন্দিহান যে এই সরকার, এই যারা আহত হয়েছে তারা আজকে কেন রাস্তায় নামবে। এই বিপ্লব একটা প্রতিক্রিয়াশীল শক্তির হাতে চলে গেছে। আমি পরিষ্কার বলতে চাই যে এই বিপ্লবটাকে যাতে প্রতিক্রিয়াশীল শক্তি ব্যবহার করতে পারে সেভাবেই একটা প্ল্যান করা হয়েছে। বিপ্লব ওইভাবে হয় না। এটা তাজ হাসমি স্যারও বলেছেন, বিপ্লবের জন্য বিপ্লবী পার্টি লাগে, বিপ্লবের লক্ষ্য লাগে। এই লক্ষ্য কোথায়? মামুন ভাই বলেছে যে আমি 100 বার একমত যে তারা কেন চুপ্পু সাহেবের কাছে গিয়ে নেবে, ওই ওত নেবে, তারা যাবে শহীদ মিনারে। আমরা এগুলো একটু ছোট করে না বললে না হয়। 72 সালে আমরা যখন বঙ্গবন্ধুর বিরোধিতা করলাম, আমরা সরকার থেকে বেরিয়ে আসলাম রাস্তায়, আমাদের হাজার হাজার লোক খুন হয়েছে, 20,000-এর মতো, 20-25,000, তারপরের সরকারও খুন করেছে আমাদের। টোটাল জাসদের প্রায় 30,000 নেতাকর্মী খুন হয়েছেন। আমরা তো কারো বাড়ি ভাঙ্গি নাই। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা এক্সট্রিম পর্যায়ে ফ্যাসিস্ট ছিলেন। তিনি যা করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করেন নাই, এটাও মনে হয় সত্য না। আরো অনেকে করেছেন, সেই সময় মিডিয়ার যুগ ছিল না, কিন্তু উনি যেভাবে নৃশংসতার পরিচয় দিয়েছেন, নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন, সেইভাবে আমরা এগুলোকে দেখি নাই এর আগে।
কিন্তু 10টা খুন করা এবং 100 জনকে খুন করা খুব একটা পার্থক্য বলে আমি মনে করি না। আজকে হিটলার 6 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, কিন্তু ইসরায়েল যে 45,000 মানুষকে হত্যা করেছে গাজার, আমরা কি এটাকে কম বেশি বলতে পারবো? আমি অবশ্যই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার চাই, ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিচার চাই, আওয়ামী লীগের সেই সব দুষ্কৃতিকারীদের বিচার চাই। আমি বিশেষ করে চাই যারা খুন করেছে, যারা সরাসরি খুনের সাথে জড়িত ছিল, সেই আমলা, সেই পুলিশ, সেই আর্মি অফিসার, সেই বিডিআর, সেই র্যাবের লোকটা কোথায়? এদেরকে তো খুব কম লোককে ধরা হচ্ছে। আপনি ধরতেছেন শাওনকে আর শামাকে, তারা কি কি যেন নাম ওই মহিলাটার, সাবাকে, তারা অংশ নিয়েছিল ফোনের আলাপে অথবা একটা বক্তব্যে। আর এইখানে যে ক্যান্টনমেন্টে যে এতগুলো ক্রিমিনাল বন্দী ছিল, এরা কোথায় গেল? আজকে এখনো পুলিশে, আর্মিতে, গোয়েন্দা বিভাগে যারা আছে, এরা কোথায় গেল? বাংলাদেশের সর্বপ্রথম রাজনীতিকে কলুষ মুক্ত করতে হবে, সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার বিচার বিভাগ, একটু আগে মামুন ভাই খুব সুন্দর করে বলল যে আগামী 5 বছর পরে যে সরকার আসবে, সে যদি এসে বলে শেখ হাসিনা যা করেছে সব ঠিক করেছে, তা আপনি কি করবেন? এই জন্য সংস্কারের প্রয়োজন। এই সংস্কার তো এই সরকার করতেছে না, টাল বাহানা হচ্ছে, প্রতিক্রিয়াশীলদেরকে বিভিন্নভাবে ছাড় দেওয়া হচ্ছে। আমরা তো যথেষ্ট রেসপেক্ট করে এবং আশার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি এবং এখনো করে যাচ্ছি। এই সরকারকে কখনো কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যায় না। কিন্তু আমি তো দেখছি আরেকটা গ্রুপ যারা চাচ্ছে এই সব দুর্নীতি, এই পচা আইনগুলো বজায় রেখে ক্ষমতায় গিয়ে নিজেরা এই লুটতরাজের সুযোগটা যেন নিতে পারে, এই জন্য এরা সংস্কারে বাধা দিচ্ছে। তারা চায় যে আওয়ামী লীগ যে দরজা দিয়ে চুরি করেছে, যে দরজা দিয়ে খুন করেছে, হত্যা করেছে, আমিও সেই একই ফ্যাসিলিটি গুলো পেতে চাই। এই জন্য আমার তাড়াতাড়ি নির্বাচনের দরকার। আবার এই কথাও ঠিক আছে যে বিএনপি যে নির্বাচনের দাবি করতেছে, এটাও যৌক্তিক। আপনি সংস্কারের নামে সারা জীবন বসে থাকবেন আর একটার পর একটা সমস্যায় বাংলাদেশ পতিত হবে, এটা তো হতে পারে না। এখন আমি একটু সময় দেন আমাকে, আমি 32 নম্বরে আসি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলি আমরা, তখন থেকে বলতাম, ছাত্রলীগ সময় থেকে এখনো বলছি। আমরা 71 সালে বঙ্গবন্ধুকে আমাদের থেকে গালি বেশি কেউ দেয় নাই, এবং আমরা যতটুকু সাফার করেছি জাসদ ছাড়া আর কেউ সাফার করে নাই, আর কাউকে হত্যাও করা হয় নাই। তাকে গালি দেওয়ার, তাকে ফ্যাসিস্ট বলার অধিকার থাকলে শুধু আমাদের আছে, আমরাই বলতে পারি, আর দেশবাসী বলতে পারে, কিন্তু সবাই নয়, অন্য দল নয়। আমি এই জন্য বলছি যে তখন অন্য কোনো দল ছিল না, ছাত্র ইউনিয়ন ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, জাসদ ছিল, ন্যাপ ছিল। এনিওয়ে, এখন কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাটা আপনি ভাঙেন কেন? ভাঙবেন আপনি এটাকে আপনি একটা সিম্বল মনে করেন, তাই তো? তো বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকার বের করে দিয়েছে। বাংলাদেশের বিবেক সম্পন্ন প্রত্যেকটা মানুষ এটা নিন্দা করেছে, কেউ ওপেন করেছে, কেউ করতে পারে নাই, কিন্তু এটা হতেই পারে না, এটা অন্যতম নিষ্ঠুরতা ছিল। আপনারা ভাঙবেন, শেখ হাসিনার সুদা সদন ভাঙেন, আপনি 32 নম্বরে কেন ভাঙতে গেলেন? আপনি ভাঙবেন, ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙছেন, আমি একমত, ভাঙবেন। যারা সরাসরি এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বাড়ি ভাঙছেন, ঠিক আছে, কিন্তু এই উদাহরণটা কি ঠিক হলো? এই উদাহরণ আগামী সমাজকে, বাংলাদেশের সমাজকে কোথায় নিয়ে যাবে? আমি যখন ক্ষমতায় আসবো, আমি আপনার বাড়ি ভাঙবো, আপনি আমার বাড়ি ভাঙবেন। এই বাড়ি ভাঙার বিপ্লবের অংশ। আপনি এটা কোনো বিপ্লব না, এটা কোনো বিপ্লব না, এটা প্রতিক্রিয়াশীলদের কার্যকলাপ। এই বিপ্লব হাতছাড়া হয়ে গেছে, ছাত্রদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তারা যা বলেছে তা করতে দেওয়া হচ্ছে না, তারা যে সুবিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাইছিল তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আজকে সরকার যাদের তারা তো বলছে যে যেহেতু এই সরকার মানে দোষরদেরকে বিচার করে নাই, সেহেতু ওরাই দায়িত্ব হাতে নিয়েছে এখন। না, এটাও উচিত না, এটাও উচিত না। কিন্তু তাদের যে ক্ষোভ, তাদের যে নিন্দা সরকারের ব্যাপারে, এটার সাথে আমি একদম একমত। কিন্তু তাদেরকে আমি সমর্থন করব না যে তারা বিচারকে হাতে নিয়ে নেবে, আইনকে তারা হাতে নিয়ে নিতে পারে না, এটা হয় না। কিন্তু যেটা হয়েছে সেটা আইন হাতে নিবে না, তাহলে আইন ওদেরকে বাধা তো দিল না কেউ। হ্যাঁ, এটা তো সরকারের পরোক্ষ, একদম 100% পরোক্ষ সমর্থন ছিল। আমি মামুন ভাইয়ের সাথে একদম 100% একমত।
এবং সেই এভিডেন্সটাও আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিমটম আমরা দেখতেছি। আপনি মনে করেন একটা এত বড় একটা ইয়ে আপনার নাহিদ তো পরে দিয়ে মানে শেষ রাত্রেই স্ট্যাটাস দিল যে আনন্দ হোক বা উৎসব হোক, হ্যাঁ উৎসব হোক। এর আগে তো আমরা কোন এক প্রবাসী সাংবাদিকের কাছ থেকে শুনতেছি, সে তো 8-10 ঘন্টা আগে থেকে বলতেছে বঙ্গবন্ধুর বাড়ি আজকে গুড়িয়ে দেবে, সে তো বলতেছে। তো বাংলাদেশ তো তার কথাই চলে, এই সরকার তো 2-1টা লোকের কথাই চলে। এই সরকারের ক্রেডিবিলিটি তো নষ্ট হয়ে যাচ্ছে। একটা লোক 10 ঘন্টা আগে, আপনি তাকে চিনেন, আমি তার নাম নেব না, সে ইদানিং গজিয়ে ওঠা এক সাংবাদিক, এক টক শো ব্যক্তি, সে আগের থেকে কেমন করে বলে যে আজকে 1জন না 3জন বলছে, সে কেমন করে বলে যে আজকে গুড়িয়ে দেওয়া হবে, কোনো ইয়ে থাকবে না, অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তাইলে প্রফেসর ইউনূস কি এর কথায় চলে? এই সরকার কি ওদের কথায় চলে? আপনি আজকে টেলিফোনে অংশ নেওয়ার জন্য, কনফারেন্সে অংশ নেওয়ার জন্য শাওন এবং শাবা 2টা অসহায় মেয়েকে আপনি ধরে নিয়ে এসেছেন। গোয়েন্দা সংস্থার যারা খুন করেছে, যারা আয়নাগর বানিয়েছে, আপনার তো ক্ষমতা হয় নাই তাদেরকে 1 ঘন্টা এনে জেলে রাখার। এখনো আপনার ক্ষমতা হয় নাই আয়নাগর পরিদর্শনে যাওয়ার। আপনি রুশ বলতেছেন কালকে যাব, পরশু যাব। তাইলে হয় আপনাকে একটা অবস্থায় যেতে হবে, আপনাকে বলতে হবে জাতির কাছে যে আমি যে আশা দিয়ে আমার ছাত্র ভাইদেরকে, ছাত্র জনতাকে, যারা রক্ত দিয়েছে, সেই শহীদদের সাথে আমি যে কথা দিয়েছি বা তাদের রক্তের সাথে যে কথা দিয়েছি, সেই কথা আমি রাখতে পারতেছি না। আপনি জাতির কাছে ক্ষমা চান, অথবা চলে যান, অথবা নতুন কিছু করেন, অথবা আপনি শক্ত হন। আপনি এইভাবে তো বাংলাদেশের ইমেজ নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনি অত্যন্ত সম্মানিত একজন লোক, আপনাকে আমরা সম্মান করি, আপনার জন্য বাংলাদেশ গর্বিত, আমরাও গর্বিত। আপনার মতো 5জন লোক এই সমস্ত দুনিয়াতে আছে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনি আপনার ইমেজ নষ্ট করতে পারেন, নো প্রবলেম, ইট ইজ ইয়োর ম্যাটার। কিন্তু আপনি বাংলাদেশের ইমেজ নষ্ট করার অধিকার রাখেন না। এই দুনিয়া, আপনি তো ব্রিটেনে আছেন আপা, আপনি ভালো করে জানেন এখানের পত্রপত্রিকা কিছুদিন আগে বাংলাদেশকে মৌলবাদী হিসাবে আখ্যায়িত করার যথেষ্ট চেষ্টা করেছে। এখানকার যে পার্লামেন্টের বোথ গ্রুপ, 2টো দলই, তারা পার্লামেন্টারি গ্রুপ, সেটা পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের একটা চক্রান্ত ছিল, এরকমও তো শোনা গেছে। হ্যাঁ, এই চক্রান্তে কি আমরা আবার পা দিচ্ছি? আমরা যদি ভাঙতে হয় দোষীদের বাড়ি ভাঙি, কিন্তু আমরা দোষীদেরকে যেতে দিচ্ছি। এখানে টাকারও তো লেনদেন আছে, শত শত কোটি কোটি টাকা। 2 দলই টাকার বাগ বাটুরা পায়। আমি যখন ক্ষমতায় থাকি তখন আমি যে টাকাটা রোজগার করি, ক্ষমতা থেকে যাওয়ার পরে আমি আপনাকে ভাগ দেই, তো তুই আমাকে সেফটি দিস। আবার আমি যখন ক্ষমতায় আসবো, তখন আমি যখন চলে যাব, তখন আপনি আমাকে দেন। এটা তো একটা নেক্সাস। কথাটা হচ্ছে যে এই নেক্সাস কেন ভাঙতে পারতেছে না? এই ব্যবসায়ীরা, যারা বিএনপির সময় ছিল ব্যবসায়ী, আওয়ামী লীগের সময় তারাই ব্যবসায়ী, আপনি যখন ক্ষমতায় আসবেন তখনও ব্যবসায়ী। এই জন্য এরা যদি বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লব মনে করে, বিপ্লব মানে হচ্ছে সৃষ্টির প্রসব বেদনা। বিপ্লবের মূল কথার অর্থ হচ্ছে সৃষ্টির প্রসব বেদনা। আপনাকে সমাজের এইসব অপরাধী, অন্যায়কারী, দুর্নীতিপরায়ণ, এদেরকে আপনাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনি এইসব পচা মানুষ, যারা দুর্নীতিপরায়ণ, যারা অপরাধী, ক্রিমিনাল, এদেরকে সাথে নিয়ে আপনি প্রশাসন চালাবেন। বঙ্গবন্ধু আমরা কেন চলে আসলাম তার কাছে? কোন কারণে তার সাথে আমাদের বিতর্ক ছিল? মূল বিতর্কটাই ছিল সেই সব লোকদেরকে উনি ক্ষমা করেছিলেন, অথবা উনি প্রশাসনে রেখেছিলেন, যারা তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু উনি বলছেন যে না, ঠিক আছে, বিরোধিতা করেছে কিন্তু ওরা কাউকে খুন করে নাই। তো আমরা একমত হয়ে গেছি। আমার একটা আবেদন থাকবে আর কি এই সরকারের কাছে। আমি সরকারের ফেল করুক চাই না, আমি এমন পর্যায়ে সমালোচনাও করতে চাই না যে ওরা কিছুই করে নাই, অনেক কিছুই করেছে, কিন্তু সংস্কারটা যেন দৃশ্যমান হয়, যেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাটাকে উনিরা সম্মান করেন, মূল্য দেন, এবং সব রাজনৈতিক দলকে যেন উনারা অ্যাকাউন্টে নেন। এটাই হচ্ছে আবেদন। এবং আমরা দেখতে চাই বিচার বিভাগ, আমরা যে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি সেই সাম্য, সমতা এবং ন্যায় বিচার দেখতে চাই এই বাংলাদেশে। আমরা দেখতে চাই যে
আমি আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। কে এই আমি? আমি চেতনার দালাল, আমি রাজাকার, আমি মধ্যরাতের রাজাকার, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত, আমি সেনাবাহিনীর দালাল, আমি আমেরিকার দালাল, আমি ভারতের দালাল। এইসব নানা অভিধায় আমাকে নানা সময়ে অভিষিক্ত করা হয়েছে এবং এগুলো শুনতে শুনতেই আমি আমার পথ চলা অব্যাহত রেখেছি। যে নামই আপনি ডাকুন না কেন, আমার কিছুই যায় আসে না। আমি এবং আমি মনে করি আমি বাংলাদেশ, এই অর্থে যে আমি বাংলাদেশের কথা বলছি। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। না, আমার কোনো অভিলাষ নেই, কোনো চাওয়া নেই। একবারে মন থেকে বলছি, ভবিষ্যতে আপনারা মিলিয়ে দেখতে পারেন। আমি কোনো সুযোগ সুবিধার জন্যে কোনোদিন কারো কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো এমপির কাছে, কোনো সচিবালয়ে কোনোদিন যাইনি। খোঁজখবর নিয়ে দেখতে পারবেন এবং অনেকেই সাক্ষ্য দেবে, সেটা আমি কখনোই চাইনি। সৃষ্টিকর্তা আমাকে যেভাবে চালাচ্ছেন, যেভাবে আমি চলছি, সেটা আমার জন্যে এবং আমি মনে করি আমার পরিবারের জন্য যথেষ্ট। কাজেই আমাকে ছোট করবার চেষ্টা করে ভয়টয়ে দেখিয়ে কোনো লাভ নেই। এই ভয় আমি দেখেছি, আমার সন্তানরা দেখেছে, আমার স্ত্রী দেখেছে, আমার বৃদ্ধা মা যিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন মারা যাবার আগ পর্যন্ত দেখেছেন। আমি আমার কাজটা করেছি, জীবন একটাই, এবং এই জীবনটা সাহসের সঙ্গে যাপন করবার শিক্ষা আমি আমার বাবা মা, আমার চারপাশ থেকে পেয়েছি। একসময় আমি যখন ছাত্র রাজনীতি করি, জাকসুর সাহিত্য সম্পাদক ছিলাম আমি, এবং বিপুল ভোটে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমাকে জিতিয়েছিল। ছেলেদের মধ্যে আলাদা করে, মেয়েদের মধ্যে, প্রতিটা হলে আলাদা করে আমি সর্বোচ্চ ভোট পেয়ে জিতেছিলাম। সেই সময়টাতে আমি একটা পোস্টার করছিলাম। নেলসন ম্যান্ডেলা তখন সম্ভবত তার 26 বছর জেল জীবন, ম্যান্ডেলাকে কেন্দ্র করে একটা পোস্টার করতে চাই। তো আমি এবং প্রখ্যাত কথা সাহিত্যিক, কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, প্রয়াত এখন, একটা গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম এবং আমি ওনাকে বলেছিলাম যে আমি একটা পোস্টার করতে চাই, কিন্তু পোস্টারে জন্য একটা লেখা দরকার আমার, এক লাইনে। উনি তখন লিখে দিয়েছিলেন, একবার তুমি সাহসে হাতে লাঠি তুলে ধরলেই দেখবে আধার কার্ড বা বেশি দেরি নেই। আমি যে সময় বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেই সময় যারা ওই পড়াশোনা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে, তাদের অনেকের কাছে এখনো পর্যন্ত সেই পোস্টারটা সংরক্ষিত আছে। কাজেই যেটা আমি আসলে বলতে চাই, এইসব ভয় টয় দেখিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, কষ্ট লাগে, খারাপ লাগে, কিন্তু তাতে করে ভেঙে পড়বার মতো মানুষ অন্তত আমি নই এবং আমি মনে করি এরকম আরো অনেকে আছে। এখন কেউ প্রশ্ন তুলতে পারে যে এত কিছু করবার পরও টিকে আছে কিভাবে। এই যে বিএনপির কথা বললাম, এর আগে এক ভিডিওতে আওয়ামী লীগের কথা বললাম, এরশাদ আমলের কথা বললাম। হ্যাঁ, একটা সময় এরশাদের সময় তখন আমার ছাত্র গোয়েন্দা সংস্থাগুলো ডেকে নিয়ে গেছে। তারপরে শেখ হাসিনার আমলেও গোয়েন্দা সংস্থার প্রধানরা বা অন্যরা কথা বলবার চেষ্টা করেছেন, কিন্তু শেষের দিকে গত 4-5 বছরে কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতেন না। আমাকে নানা দিক থেকে নানানজন নানাভাবে আক্রমণ করেছেন, আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পরিবার আতঙ্কে ছিল, কিন্তু আমাকে কেউ টাচ করেনি। এখন কেন করেনি? এটা হয়তো সৃষ্টিকর্তার কোনো ইচ্ছে থাকতে পারে, বা যে কোনোভাবেই তিনি আমাকে রক্ষা করবার চেষ্টা করেছেন। এর সঙ্গে হয়তো যুক্ত হয়ে থাকতে পারে যে আমার নানাবিধ কাজকর্ম, কানেকশনস, সেগুলো হয়তো অন্যদেরকে নিবৃত করেছে। কারণ স্টেট অ্যাক্টর যারা, নন স্টেট অ্যাক্টররা যে কোনো কিছু করতে পারে, স্টেট অ্যাক্টররা একটু হিসাব নিকাশ করে কাজ করেন, কতটা তারা সামাল দিতে পারবেন, কি হলে কি হতে পারে সেটা তারা বোঝার চেষ্টা করেন। এবং যেহেতু ওই যে আমার সম্পর্কে বললাম যে আমার ব্যক্তিগত কোনো ধান্দা নেই, আমি কখনো ধান্দা সঙ্গে যুক্ত নই, সেটাও সবার কাছে জানা থাকার কথা। তো সেটা অনেক ক্ষেত্রেই হয়তো কাজে দিয়েছে। এবং আরেকটা বিষয় হয়তো আমি সহ আরো কয়েকজনের ক্ষেত্রে কাজে দিতে পারে আমি মনে করি, যেমন আমি নুরুল কবিরের কথাও বলতে পারি, নিবেশ সম্পাদক, যে এই সরকার প্রধানরা বা রাজনীতিবিদরা বড় বড় যারা রাষ্ট্র পরিচালনা ছিলেন, তারা হয়তো একভাবে না একভাবে বুঝেছেন যে আমাদেরকে আসলে ভয়টয় দেখানো পর্যন্তই থাকা উচিত, একেবারে চূড়ান্ত বিচারে টাচ না করাটাই উচিত হবে।
কারণ তারা বোঝেন কোনো না কোনো দিন হয়তো তাদের ক্ষমতার বাইরে যেতে হবে এবং তারাও নিপীড়ন নির্যাতনের শিকার হবেন, হয়তো অন্যায়েরও শিকার হবেন। সেক্ষেত্রে তাদের পক্ষে কথা বলবার বা যাদের কথা মানুষ একটু হলে বিশ্বাস করে সেরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারণ ওই দালাল চামচা দোসররা আসলে সঙ্গে থাকে না। শেখ হাসিনা এখন মর্মে বুঝতে পারেন, বিএনপি এক সময় বুঝেছে, সবাই বোঝে। হয়তো সেই কারণেই তারা মনে করেছেন যে ঠিক আছে, এরা বেঁচে থাকলে হয়তো কখনো না কখনো ন্যায়ের কথাটা বলবে, হতে পারে। আজকে যারা আছেন তারাও হয়তো এরকম বিবেচনা করতে পারেন। নিশ্চিত থাকতে পারেন আপনারা আমাদের কথা এখন পছন্দ করেন আর না করেন, ভবিষ্যতে আপনারা যেদিন বিপদে পড়বেন সেদিন আপনাদের উপরে কোনো অন্যায় হলে আর কেউ বলুক আর না বলুক, যত প্রতিকূল অবস্থায় থাকুক না কেন, আমি বা আমার মতো এরকম আরও কয়েকজন বলবেন যারা ক্ষমতার লোভী নন, ক্ষমতার চারপাশে যাওয়ার আগ্রহ যাদের নেই, তারা নিশ্চয়ই বলবেন আমরা পেশাদার, আমরা আমাদের দায়িত্বটা কাজটা বুঝি। আমাদের কাজ যেমন চ্যালেঞ্জ করা সরকারকে, আমাদের কাজ তেমনি ন্যায় কথাটা বলা। সে কারণেই কিছু কিছু মানুষ আমাদের ভালোবাসে, আমাদের পছন্দ করে, আমাদের জন্য প্রেয়ার করে। অনেকে একটু বিরক্ত হন আমাকে, যেই ছাত্র যাদেরকে কেউ কোমলমতিও বলেছেন, তাদের নিয়ে এত কথা আপনি কেন বলেন? আমি বলি এই কারণে আমার খারাপ লাগে, তারা আমার চেয়ে বয়সে অনেক ছোট, তাদের নিয়ে কথা বলতে, এবং তাদের আমি ভালোবাসি। সেই ভালোবাসার কথা যে সময় পর্যন্ত বলা দরকার ছিল আমি সেই সময় পর্যন্ত বলেছি। ভালোবাসাটা উড়ে যায়নি, ভালোবাসাটা একদম নিঃশেষ হয়ে যায়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদেরকে কেউ বিভ্রান্ত করছে। এবং সবচেয়ে বড় কথা, তারা যখন ক্ষমতার অংশীদার তখন তাদের কাজকে চ্যালেঞ্জ করা, তাদের কাজ দিয়ে প্রশ্ন তোলা আমার পেশাগত দায়িত্ব। আমি সেই দায়িত্বটাই পালন করছি। এবং এই ছাত্রদের সরকার নিয়ে কিন্তু আমি অনেকবার কথা বলেছি। এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও দিয়েছিলাম, অনেকে আমার উপরে ছাপিয়ে পড়েছেন। ছাত্রদের সরকারের খুব নজির পৃথিবীতে নেই, বাংলাদেশই একমাত্র। ছাত্ররা সরকারের প্রভাব বিস্তার করেছে, দুটো উদাহরণ পৃথিবীতে আছে, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে সুদান। একটা এরকম আপসার্জের পরে তারা সেখানে একটা মুভমেন্টের পরে, সফল মুভমেন্টের পরে সরকারে প্রভাব বিস্তার করেছে, যেটা আমি আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ দিয়েছিলাম, যে কোনো কারণেই হয় হোক না কেন তাদের আমার কথা গ্রহণযোগ্য নেই। আরেকটা ছাত্রদের সরকারের উদাহরণ আছে আফগানিস্তান, ছাত্র মানে তালিবানদের শাসন, এবং ফলাফল কি আমরা সবাই কম বেশি জানি। এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল রিকগনিশন সেই সরকারের নেই। গভর্নমেন্ট স্ট্রাকচারটা অত্যন্ত দুর্বল, ইকোনমিক সিচুয়েশন হজবরল অবস্থা, হিউম্যান রাইটস মানবাধিকার, ওমেন রাইটস নারীর অধিকার, নিরাপত্তার ইস্যু, এগুলো খুবই একটা বাজে অবস্থায় আছে। এটা শুনলে বললে অনেকে মনে করেন আমি ওদের ধর্মকে, ইসলামকে আঘাত করছি। একদমই না। ইসলাম একটা ধর্ম, একটা বিশ্বাস, একটা চর্চা, অন্যান্য ধর্মগুলো তাই। কিন্তু তার সঙ্গে ইসলামকে আমি এভাবে দেখি, ট্র্যাডিশনাল ইসলাম যেটা আমরা মুসলমানরা চর্চা করি, আর একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, সেটা হচ্ছে পলিটিক্সের স্বার্থে, পলিটিক্সের জন্য, রাজনৈতিক স্বার্থে যারা ইসলামকে ব্যবহার করেন, এবং অন্যান্য ধর্ম, ক্রিশ্চিয়ানিটি যেমন ভারতে বিজেপি হিন্দু ধর্মকে ব্যবহার করছে, ঠিক সেই রকম। সো যে কথা আমি বলতে আসলে চাই সেটা হচ্ছে, আমি এর আগে বলেছিলাম যে আমি একটু সময় নিচ্ছি, গত 2-4 দিনে যা ঘটলো বাংলাদেশে সেটা নিয়ে কথা বলবো, কারণ অনেকেই মত বদলে ফেলেন, ঘটনা দ্রুত পরিবর্তিত হয়ে যায়, একটু বুঝে শুনে কথা বলতে চাই। বাট প্রাথমিক প্রতিক্রিয়া আমি জানিয়েছি আমার খুব ভালো লাগেনি, এবং আমি বলবো যে কাজটা হয়েছে 32 নাম্বার ভেঙে দেয়া, গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সারা দেশে একদম ঠিক হয়নি, একদম ভালো কাজ হয়নি। অনেকে বলবেন এটা তো উস্কানি দিয়েছে শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেই কারণে করেছে। উস্কানিতে আপনি পা দেবেন কেন? এবং যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত তারা কেন পা দেবেন? এখন তো অভিযোগ এটা উঠছে যে আসলে দায়িত্বে যারা আছেন, সরকারে যারা আছেন, তারা বেশ খানিকটা আশকারাও দিয়েছেন এই ঘটনায়। সরকার সংশ্লিষ্ট বা ছাত্র নেতারা এই ঘটনাকে যেমন সংগঠিত করতে আগের থেকেই জানান দিয়েছেন, ভূমিকা রেখেছেন, আরেকজন উপদেষ্টা যিনি এই ছাত্র নেতাদের প্রতিনিধিত্ব করেন, মাহফুজ আলম, তিনি একটা মাঝামাঝি স্ট্যাটাস দিয়েছেন, ভেঙে সমাধান নেই, নির্মাণ করতে হবে। কিন্তু একটু দেরিতে মাহফুজ করেছেন, সেটা আগে করলে ভালো হতো। এবং ওই কথার মধ্যে যতটা সরকারের থেকে শক্ত হওয়া দরকার ছিল সেটার প্রমাণ পাওয়া যায়নি। আমি মাহফুজ তো বয়সে কম, মাহফুজের কথা বলি কেন, সরকারের যে বিবৃতি, একটা গোলমেলে বিবৃতি,
কন্ট্রাডিক্টরি বিবৃতি আমি বলবো এই ঘটনাবলীর পরে। এটা কোনো সরকারের বিবৃতি হতে পারে না। এমনকি প্রধান উপদেষ্টার যে বিবৃতি সেটাও এই পরিস্থিতির বিবৃতি হতে পারে না। আমি অনেককে বলেছি শেখ হাসিনার পরিণতি কি কি হতে পারে। কথা বলতে গিয়ে আমি অনেককেই আগে বলতাম যে 32 নম্বরের দিন থাকবে না। এটা 32 নম্বরের দোষ নয়, এটা শেখ হাসিনার ক্রিয়াকর্মের দোষ। আমিও নিজেও হয়তো খুব একটা চিন্তা করতাম না, খারাপও হয়তো লাগতো কিনা আমি এখন বলতে পারবো না 6 মাস পরে। এটা যদি ওই 5, 6, 7 অগাস্টে ঘটতো, কিচ্ছু যেত আসতো না। খারাপ ঘটনাগুলো, এই ঘটনা যা ঘটেছে সেটা সেই সময় এরকম অনেক ঘটনা ঘটেছে, আরো যদি ঘটতো, তারপরও সেটাকে একটা এখনই যে প্রধান উপদেষ্টার বিবৃতি বা সরকারের বিবৃতি, মানুষের ক্ষোভ দুঃখ সেটা মেনে নেওয়া যেত। ক্ষোভ দুঃখ কষ্ট আছে, মানুষ আওয়ামী লীগকে জায়গা দিতে চাইবে না, এটাও সত্য। কিন্তু এগুলো করলে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি বাড়তে থাকবে। আপনি চিন্তা করে দেখেন যে আজকে গোটা বিশ্বের কাছে, বিশ্ব গণমাধ্যমের কাছে বাংলাদেশের শাসন ব্যবস্থার চিত্রটা কি? সরকার কিছুই করতে পারে না, এখানে অ্যানার্কি হচ্ছে, ধ্বংসযজ্ঞ হচ্ছে, মানুষের বাড়িঘর পুড়ে যাচ্ছে। সেটাই হোক চোর, বাটপার, ক্রিমিনাল, ব্রুটাল, মানে যেই হোক না কেন, একটা কসাই হোক না কেন, আপনি কসাই বলতে আমি পেশাদার কসাই বোঝাচ্ছি না, যারা রাজনৈতিকভাবে ওই আচরণ করেন, কিন্তু তাদেরকে আপনি তাহলে আইনের শাসন কোথায়? প্রফেসর ইউনূস আইনের শাসনের কথা বলেছেন। আমার মনে আছে যখন হিন্দু ধর্মাবলম্বীরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন, উৎকণ্ঠার মধ্যে, তিনি তাদের ডেকে নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি কথা বলছিলেন যে আইনের শাসন থাকলে সব ঠিক হয়ে যাবে, সবাই নিরাপদ বোধ করবে। আইনের শাসনটা কোথায় দেশে? পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন আমরা চেষ্টা করেছি। আমরা তো কোনো চেষ্টার কোনো নমুনা দেখিনি। সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল, কেন ছিল? কিছুই করলেন না কেন? বাধা দেবার চেষ্টা আমরা দেখলাম না কেন? এগুলো ভালো লক্ষণ নয়। এটা প্রমাণ করেছে যে সরকার আসলে নেই। সরকারের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, দেশের ভাবমূর্তির জন্য খারাপ। অনেক ক্ষতি হয়ে গেছে এর প্রতি দেশের। আওয়ামী লীগ যে ক্ষতি করেছে তো করেছি, এই ক্ষতি দীর্ঘায়িত হোক সেটা আমরা চাইনি, কিন্তু সেই ধারা অব্যাহত আছে। একটা ভালো কাজই কিন্তু অনেক ভালোর জন্ম দিতে পারে, আর খারাপ দিয়ে খারাপেরকে আপনি নির্মূল করতে পারবেন না। মহাত্মা গান্ধীর একটা কথা আছে, an eye for an eye will leave the whole world blind। অর্থাৎ আপনি চোখের বদলে চোখ তুলে নেবেন, এবং এটা করতে করতেই ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকতে থাকতে একসময় গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে। আর ভালো নজির কি আমাদের সামনে নেই? ছিল না, আমি অনেকবার উচ্চারণ করেছি। চিন্তা করে দেখেন নেলসন ম্যান্ডেলা, ওই যে আমি বলেছি যে শেখ মুজিব আর নেলসন ম্যান্ডেলার মধ্যে পার্থক্য কি, কিংবা এর পরেও পৃথিবীর অনেক দেশের নেতাদের সঙ্গে নেলসন ম্যান্ডেলার পার্থক্য কি। তিনি মারা যাবার পরে সারা পৃথিবীর মানুষ তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কেন যোগ দেয়? সারা পৃথিবীর রাষ্ট্রনেতারা, সরকার প্রধান সারা জীবন ভর সাফার করেছেন। আমরা তো শেখ মুজিবুর রহমানের 13-14 বছরের জেল নিয়ে কথা বলি, 26টি বছর 27টি বছর জেলে কাটিয়েছেন। কালোরা কি পরিমাণ নিগৃহীত হয়েছে সাউথ আফ্রিকার সাদাদের দ্বারা, সেই তাদেরকে তিনি জেল থেকে মুক্ত হয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতার অংশীদার করেছেন। প্রতিশোধ দিতে পারতেন, প্রতিহিংসা পরায়ণ হতে পারতেন। আমরা যদি রুয়ান্ডার দিকে তাকাই, রুয়ান্ডার 1994 সালের জেনোসাইডের পরে কি হয়েছে? যারা পারপিট্রেটরস ছিল তারা এনকারেজড হয়েছে কনফেস করতে, অ্যাপোলজি চাইতে, এবং একটা নতুন রুয়ান্ডা। আমি বেশ কয়েকবার গেছি, এত সবুজ, এত সুন্দর, মনেই হয় না এই দেশটাতে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে, যুদ্ধ হয়েছে। আপনি গেলে সেখানে শান্তি অনুভব করবেন। কানাডার ক্ষেত্রে দেখেন একই কথা। এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হলো অন ইন্ডিজিনিয়াস রেসিডেন্সিয়াল স্কুলসের ক্ষেত্রে। চিলিতে কি হয়েছে? ন্যাশনাল কমিশন ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। 1990 সালে যে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল পিনোশেটের কর্মকাণ্ডের বিরুদ্ধে, যে কিভাবে সে হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, এবং সেই কমিশন কিভাবে সবকিছু ডকুমেন্টেশন করে একটা ভালো জায়গায় চিলিকে নিয়ে যাবার চেষ্টা করেছে। সিয়েরা লিওনের দিকে তাকান, সেখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডের দিকে তাকান, সেখানে হয়েছে। বাংলাদেশে অনেকেই বলেছেন কেন আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে পারবো না, কেন যারা অপরাধী তাদেরকে সুযোগ দিব না? লড়াই করতে 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 আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি, দেশটা শেষ হয়ে যাচ্ছে। দেশটা কোনোদিন স্ট্যাবল
একটা ইকোনমি পলিটিক্স নিয়ে দাঁড়াতে পারছে না। আমি এই কথাগুলো এই কারণে বলতে চাই, এখন ধরেন এই যে যা হলো 32 নম্বরের মধ্যে, এরপরে যারা এগুলো করছেন তারা কি থেমে থাকবেন? না, আমি তো দেখছি উস্কানি বাড়ছেই। প্রথম আলো, ডেইলি স্টার, কে কি ভালো খারাপ করলো আমি সেটার পক্ষে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে গণমাধ্যমের খারাপ দিক আছে। আমি বাংলাদেশের মিডিয়াকে পাপেট মিডিয়া, সোল্ড মিডিয়া সবসময় বলি, কোনো প্রফেশনালিজম নাই, আমি বলি। হ্যাঁ, এর মধ্যেও ভালো কিছু আছে, নাই যে তা না, তাহলে আমরা এগুচ্ছি কি করে। কিন্তু তারপরও এর উপরে চড়াও হয়ে আপনি কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন। আর গণমাধ্যম স্বাধীন না হলে সেই দেশকে গণতান্ত্রিক আপনি বলতে পারবেন না। যত মুখেই রেটরিক বলেন না কেন, রিয়েলিটি ইজ কোয়াইট ডিফারেন্ট। এখন আমাকে বলেন, প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে আপনার 1000টা অভিযোগ থাকতে পারে, কিন্তু বাংলাদেশে মানুষ এই দুটা কাগজ তো সবচেয়ে বেশি পড়ে, বাংলা বলেন আর ইংরেজিতে বলেন। কেন পড়ে? এরকম 1, 2, 3, 4টা কাগজ দাঁড় করিয়ে তারপরে আপনি এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেন যদি নিতে চান। আমি সেটাকেও সমর্থন করব না, তো কিছুই করতে পারবেন না, সব ধ্বংস করে ফেলবেন, সেটা আমি মনে করি খুব একটা সমর্থনযোগ্য নয়। ওই যে আমি বলছিলাম যে আমাকে এখন চেতনার দালাল, স্বৈরাচারের দোষর আপনি বলতে পারেন, আমি ন্যায় কথা বলি, বা আমার মতো যারা বলেন তাদেরকে বলি। অনেকে ঝুঁকি নিয়ে বলছেন, অনেকে ভয়ের মধ্যে এগুলো বলেন, কিন্তু বলতে হবে কাউকে না কাউকে। আমি মধ্যরাতে রাজাকার বললাম না, গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল, হ্যাঁ, সেই হ্যামিলনের বংশীবাদকতা, এখন তাদের অবস্থা কে কোথায় আছে আপনারা একটু খোঁজখবর করে দেখবেন। কিন্তু গোটা দেশ তাদের ডাকে শাহবাগে এসছে। সংসদ সদস্যরা, এরকম কোনো নজির পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই, তাদের ডাকে বেরিয়ে গেছেন সংসদ থেকে, রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন। আমি যেখানে কাজ করি, যে টেলিভিশন চ্যানেলে, সেখানকার কর্তা ব্যক্তিরা গেছেন। আমি একদিনের জন্য যাইনি, আমি বোঝার চেষ্টা করেছি। তখন বলা হতো, যেহেতু আমার অনুষ্ঠান মধ্যরাতে হয়, আমি মধ্যরাতের রাজাকার। আমি গণজাগরণ মঞ্চের ক্রিয়াকর্মকে সমালোচনা করবার চেষ্টা করেছি, অ্যাঙ্কর হিসেবে প্রসঙ্গগুলো টেনে আনবার চেষ্টা করেছি। একবার মাত্র 4জন বা 5জনকে ডেকেছিলাম ওই গণজাগরণ মঞ্চের নেতাদের, এবং ডেকে তাদের সঙ্গে আমার যত রকমের প্রশ্ন ছিল, যত রকমের প্রশ্ন করা যায় এবং যেগুলো নিয়ে আমার সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, সেগুলো আমি তুলে ধরেছি। তারা খুব একটা পছন্দ করেনি, কিন্তু রেকর্ড বুকে রাখার জন্য আমি সেটা করেছিলাম। তো সে কারণে আমাকে তখন রাজাকার বলা হতো। আর তখন তো ঘৃণা ছড়ানো হয়েছে সমাজে, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। ওই ফাঁসির প্রক্রিয়া নিয়েও আমার প্রশ্ন ছিল। কিন্তু আমি কোনোদিন, আজকে যেমন অনেক জামাত বা শিবিরের অনেকে আমার উপরে খেপে যান আমার কথাবার্তা শুনলে, কিন্তু সেদিন যেটুকু ন্যায়সঙ্গত কথা বলার দরকার ছিল সেটুকু আমি কিন্তু বলেছি। আজকেও যেটা ন্যায় সেটা আমি বলবো, কারণ আজকে যারা স্টিয়ারিং ধরে আছেন সারা জীবন চিরদিন ধরবেন না। আর এই প্রক্রিয়া অব্যাহত থাকলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, নিউটনের সেই সূত্রের কথা আমরা জানি, এটা অব্যাহত থাকবে। এর থেকে আসলে বের হওয়া আমাদের দরকার। এবং শেষ কথা যেটা আমি বলতে চাই, এই অবস্থা আসলে একদমই চলতে দেওয়া যায় না। সরকার যা করছে তাতে তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন তারা আসলে ফাংশন করছেন না। আবেগ দিয়ে দেশ চালানো যায় না, আবেগ দিয়ে অভ্যুত্থান করা যায়, এটা মাথায় রাখতে হবে। আর এখন আবেগও আছে বলে আমার কাছে মনে হয় না। এখন একটা অচল অবস্থা আছে, বলতে আমার খারাপ লাগছে। এখন অনেকেই মনে করেন এই সরকার আসলে যতই নির্বাচনের কথা বলুক না কেন, সরকারের প্রভাবশালী অংশটি আসলে বাংলাদেশে নির্বাচন যায় না। যতটা সম্ভব তারা দীর্ঘায়িত করবার চেষ্টা করবেন। কেউ কেউ বলেন এই সরকার আসলে নির্বাচন করবার সক্ষমতাই নেই। আমরা বিশ্বাস করতে চাই এটা ঠিক। এই এনজিওক্রেসি দিয়ে দেশ চলবে না। দেশ অনেক অনেক বড়। একজন ব্যক্তির চাইতে, সেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসই হন, শেখ মুজিবুর রহমানই হন, আর জিয়াউর রহমানই হন, একজন ব্যক্তির চাইতে অনেক বড় একটা দেশ। 18 কোটি 20 কোটি মানুষ। আমার ভৌগোলিক অবস্থান অত্যন্ত শক্তিশালী একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে আমার দেশ। চারপাশে অনেক বড় শক্তি, আটলান্টিকের উপার থেকে, প্যাসিফিকের উপার থেকে অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছেন, নানান কারণে, নানান বিবেচনায়। আমি খারাপ ভালো বলছি না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং সব মিলিয়ে সব কথা, শেষ কথা, আসুন আমরা নির্মাণ করি। অনেক ধ্বংস করেছি, অনেক, আমাদেরকে ধ্বংস করেছেন কেউ। আমরাও যদি সেই প্রক্রিয়া ধ্বংস করবার প্রক্রিয়ার মধ্যে থাকি, সেটা কোনো ভালো ফল দেবে না। প্রত্যেকটা অপরাধের বিচার করেন, প্রত্যেকটা অপরাধের, ইভেন এটা আমিও যদি হই, বিচার করেন, এবং মানুষ যেন বিশ্বাস করে বিচারটা যথাযথ হচ্ছে, এবং সেটা আইনি প্রক্রিয়া করেন। আইনের বাইরে গিয়ে যা কিছু করছেন এগুলো একদিন হিতে বিপরীত হবে, উল্টো আবার আপনার দিকে ধেয়ে আসবে। মাথায় রাখতে হবে, গোকুলে তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। অনেক ধন্যবাদ আমার কথা শুনবার।
শেখ হাসিনার টানা 16 বছরের যে শাসন ব্যবস্থা, যে দুঃশাসন, সেই দুঃশাসনে তারা ত্যক্ত বিরক্ত ছিল। স্বভাবতই হাসিনার সেই পতনের কারণ হাসিনা স্বয়ং নিচে, তার দুঃশাসনই তার পতনের মূল কারণ ছিল। পরিস্থিতি উৎপন্ন হয়েছে, সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ফ্যাসিজম, শেখ হাসিনা ফ্যাসিবাদী আচরণ, এখন সেই ফ্যাসিবাদী আচরণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারও করে, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? সেটা কি আপনি ফ্যাসিবাদের আওতায় নেবেন না? সংস্কার করে কয় দিনের মধ্যে সংস্কার করবে? 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, না 6 মাসের মধ্যে? এখানে দুইটা, আরেকটা যে সংবিধান সংস্কারের প্রস্তাবনা, এটা নির্বাচন সংস্কারের প্রস্তাবনা, এবং 8-10টা প্রস্তাবনা আমার হাতে। আপনি কি এটা 3 মাসে করে ফেলবেন? আমি আমার আলোচনার শুরুর প্রথমে একটু বলে নিতে চাই একটি প্রবাদের মতো কথা। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের গায়ে মানুষ কামড় দেওয়ার শোভা পায়? এখন যে সমস্যাটা চলমান এই পরিস্থিতির তৈরি হয়েছে, সেটা একটি ফ্যাসিবাদকে কেন্দ্র করে। আওয়ামী লীগের টানা 16 বছরের একক শাসন ব্যবস্থা নিয়ে, যেখানে তারা তাদের শাসন ব্যবস্থার মধ্যে ন্যূনতম গণতন্ত্রের চর্চা কখনোই করেননি। এখন সেই ফ্যাসিবাদের পতন হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য থেকে। দেখেন, 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল আপনারা সকলেই জানেন, আপনারা দেখেছেন, এবং আমরা জানি যে আপনারা যারা বাইরে থাকেন তাদের অনেকেই এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু সেই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে আমি একটু ফিরে যেতে চাই বিজ্ঞ আলোচকদের আলোচনার প্রেক্ষিতে অল্প সময়ের জন্য। সেটা হচ্ছে, সেই আলোচনায় এটা বলতে চাই আমি যে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান তো শুধু ছাত্রদের অভ্যুত্থান ছিল না, শুধু শিবিরের অভ্যুত্থান ছিল না, শুধু বিএনপির অভ্যুত্থান ছিল না, সেখানে তো বাংলাদেশের আপামর সাধারণ জনগণ নেমে গিয়েছিল। আর বাংলাদেশের সাধারণ আপামর জনগণ কেন নেমে গিয়েছিল? কারণ তারা শেখ হাসিনার টানা 16 বছরের যে শাসন ব্যবস্থা, যে দুঃশাসন, সেই দুঃশাসনে তারা ত্যক্ত বিরক্ত ছিল। স্বভাবতই হাসিনার সেই পতনের কারণ হাসিনা স্বয়ং নিচে, তার দুঃশাসনই তার পতনের মূল কারণ ছিল। এখন আপনারা দেখতে পাবেন ইদানিং, গতকাল, আজ, ইভেন যেদিন 32 নম্বর ভাঙা হয়েছে, সেদিনও কিন্তু আহত ছাত্রছাত্রীরা রাস্তায় ছিল। কেন ছিল? চিকিৎসা পাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে, ফ্যাসিবাদ 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 ফ্যাসিবাদের সংজ্ঞা আছে, বিজ্ঞ আলোচকরা বলেছে। এখানে আমি একটু বলতে চাই যে আহতদের নিয়ে আরেক ধরনের রাজনীতি হচ্ছে। ঠিক আছে, আহতদের হসপিটাল দখল করে রাখা হয়েছে। আমি নিজে ভিজিট করেছি, অনেক সুস্থ আহত আছে যারা হসপিটালের সিট দখল করে আছে, কারণ এদেরকে আবার সমন্বয়করা এক ধরনের ব্যবহার করছে। আবার অনেকে খুবই গুরুতর অসুস্থ, তারা খেতেও পায় না। এখন আহতদের মধ্যে বিভিন্ন ধরনের পলিটিক্স কাজ করছেন। তার মধ্যে থেকে যারা সঠিকভাবে আহত তারা খুব দুরবস্থায় আছে, যেটা আমি 2টা হসপিটালে ঘুরে আমি যেটা দেখেছি। তাহলে আপনার কথার মাধ্যমে এটা প্রতিমান হয়, আপনার এই তথ্য যেহেতু সত্য, তার মধ্য থেকে পরিষ্কার প্রতীয়মান হয় যে এইখানে একটা নোংরা রাজনীতি চলছে। ইভেন আমার শ্রদ্ধেয় ভাই উনি যেটা বললেন যে এখানে তৃতীয় পক্ষ বা একটা সংবেদনশীল যারা গোষ্ঠী, যেমন ধরেন এই যে উনি নাম বলতে হয়তো বিব্রত বোধ করেছেন, যেমন পিনাকি সাহেব ইলিয়াসের যে বক্তব্যগুলো, যাও ভেঙে দাও, আমি বলে দিয়েছি আসতেছে, তোমরা 4-5 হাজার লোক যাও, হোয়াট এভার। তো বিদেশ থেকে যখন রাষ্ট্র চালানো হয়, বিদেশ থেকে যখন লম্বা লম্বা কথা বলা হয়, বিদেশ থেকে যখন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে বাংলাদেশে সুশাসন হচ্ছে না অন্যায় শাসন হচ্ছে, সেই সুশাসন বা অন্যায় শাসন বা ন্যায়ের শাসন তার জবাবদিহি কি সেই বিদেশিরা করবে না বাংলাদেশের সরকার করবে? স্বভাবতই যদি বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশে যদি একটা অরাজকতাময় পরিস্থিতি তৈরি হয়, তার জবাবদিহি অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। তখন সেই
জবাবদিহি কোনো ইউটিউবার করবে না, বিদেশ থেকে লম্বা লম্বা কথা বলা কোনো ব্যক্তিত্ব করবে না। যারা এই দেশের মাটিতে থেকে রক্ত দিয়েছে, যারা এই দেশের মাটিতে থেকে এখনো তিলে তিলে চিকিৎসা পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে, তারাই হচ্ছে এই দেশের প্রকৃত ভুক্তভোগী। এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা শাক দিয়ে মাছ ঢাকতে চাই তাহলে সেটা কতটুকু যৌক্তিক হবে? বর্তমানে যে পরিস্থিতি উৎপন্ন হয়েছে, সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ফ্যাসিজম, শেখ হাসিনা ফ্যাসিবাদী আচরণ, এখন সেই ফ্যাসিবাদী আচরণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারও করে, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? সেটা কি আপনি ফ্যাসিবাদের আওতায় নেবেন না? এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অতপ্রতভাবে অংশগ্রহণ করেছিলাম, সাউন্ডটা অনেক বেশি আসতেছে কানে। হ্যাঁ, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলাম, তখন কিন্তু আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে চাই, তখন কিন্তু আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। আর সেই স্বপ্নটা হলো একটি বৈষম্য মুক্ত সমাজ, একটি ন্যায়ের সমাজ, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতির নির্মূল হবে। আমরা কিন্তু সেই চেতনা থেকেই মাঠে নেমেছিলাম, এবং এটা মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা বলতে পারি। কিন্তু আপনি যখন 5ই আগস্ট পরবর্তী সরকার গঠন করলেন, আপনি যখন বিপ্লবী সরকার গঠন করলেন না, আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে শপথ নিলেন, এরপরে এই সকল বিদেশ থেকে লম্বা লম্বা কথা বলা লোকজন বিভিন্ন ভাবে এরা বিপ্লবী সরকার কেন করলো না, এই করলো না, সেই করলো না। আপনাকে একটু বলে নিতে চাই হাসিনা আপা প্লিজ, সেটা হচ্ছে, শেখ হাসিনা কি প্রথম ভাষণ দিয়েছে? এর আগে কি তিনি তার নেতাকর্মীর সামনে মোবাইলে ভাষণ দেয় নাই বিভিন্ন কনফারেন্সে? তখন আপনারা কোথায় ছিলেন? আপনি দেখেন, প্রেসিডিয়াম মেম্বার নানক সাহেব তার ভেরিফাইড পেজ দিয়ে বিভিন্ন সময় মন্তব্য করেছিল, তখন আপনাদের সংবেদনশীলতা কোথায় ছিল? ফারুক খান তো বাংলাদেশে বসে আসামি, উনি ফেসবুক পেজ চালান কি করে? একদম একদম। তো ব্যাপারটা হচ্ছে যে, দেখেন, আমি একটা খুব সোজা সাপটা কথা বলি, এখানে লম্বা লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। কথা হচ্ছে, দেশ তো আমাদের, এই দেশে আমরা বসবাস করি। আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। আজকে যদি আমার ক্ষতি হয়ে যায়, আমার সন্তান না খেয়ে মরবে, আমার বউ অন্য কোনো পেশা বেছে নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা কি চাই? দেশটাকে স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, নাকি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই? অন্তর্বর্তী সরকার সহকারে যে সকল এই সমন্বয়ক রয়েছে, তারা আসলে কি চাইতেছে? তারা কি চাইতেছে? আমি আপনাকে একটা কথা বলি, আমরা আওয়ামী লীগকে ধরেন চিরতরে বাদ দিয়ে দিলাম, আপনি একটা নির্বাচন কি দিবেন না? আপনি 1 বছর পরে দেন, 2 বছর পরে দেন, 5 বছর পরে বলেছে উনি তো ডিসেম্বরের মধ্যে সম্ভব এরকম বলেছে। আচ্ছা, ডিসেম্বরের মধ্যে সম্ভব যে উনি বলেছে, এটা হচ্ছে বিএনপি কে মূলা দেখানোর মতো। বিএনপি, কারণ বিএনপি যদি এখন পক্ষে না থাকে, তাহলে তো এই শুধু জামাত শিবির দিয়ে ওনাদের এই কার্যকলাপ, ওনাদের এই দল বল গঠন, এটা তো পারবে না। কারণ এটা তো মূল। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে আমার হাতে সংস্কার কমিশন যে এই সংস্কারের এইগুলো দিয়েছে, প্রস্তাবনাগুলো দিয়েছে, সেই প্রস্তাবনাগুলো কি বাস্তবায়ন করা এই 9 মাসের মধ্যে সম্ভব? এইখানে একটা প্রস্তাবনার কথা বলি যে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনে আনতে হবে। যদি ইউনূস সরকার সংস্কার করে, কয় দিনের মধ্যে সংস্কার করবে? 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, না 6 মাসের মধ্যে? এখানে দুইটা। আরেকটা যে সংবিধান সংস্কারের প্রস্তাবনা, এটা নির্বাচন সংস্কারের প্রস্তাবনা, এবং 8-10টা প্রস্তাবনা আমার হাতে। আপনি কি এটা 3 মাসে করে ফেলবেন? আপনি কি এটা 6 মাসে করে ফেলবেন? আপনি কি এটা 9 মাসে করে ফেলবেন? আপনি 25শে ডিসেম্বর নির্বাচন দিবেন? আপনি বিএনপি কে ভুলাতে পারেন, বাংলাদেশের সাধারণ মানুষকে এই সমস্ত কথা বলে ভুলাতে পারবেন না। বিষয়টা হচ্ছে, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন কমিশনের যে প্রস্তাবনা নিয়ে আসেন, তাহলে তো আপনি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারেন না। নির্বাচন হইতে হলে তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে। এই প্রস্তাবনা তারাই দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে, আসুন আমরা স্বচ্ছতার মধ্যে ডায়ালগ করি। আচ্ছা, একটা কথা বলি হাসিনা আপা, আওয়ামী লীগরে তো বাটি চালান দিয়েই পাওয়া যাবে না, আর বেনজির তো পলাতক, তার কথার কি মাহাত্ম্য আছে? এখন লুকিয়ে থেকে লম্বা লম্বা কথা, বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলা যায়। যেমন পিনাকি বলেছে, পিনাকি বাঘের বাচ্চা, পিনাকি বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলছে, বাংলাদেশের স্বাধীনতার সমূলে বিনাশ করে দিয়েছে, 32 নম্বর উৎখাত করে দিয়েছে, ভারতের মাথায় হাত, পাকিস্তান খুশিতে নাচতেছে। পিনাকি বাঘের বাচ্চা, পিনাকি করে দেখিয়েছে। ইলিয়াস বাঘের বাচ্চা করে দেখিয়েছে। তো আপনারা সরকার, আপনারা কি করছেন? দেশকে স্থিতিশীল করার সামর্থ্য আছে? 6 মাস হয়ে গেল দেশ স্থিতিশীল করতে পারেন না, লম্বা লম্বা কথা বলে নির্বাচনের প্রলোভন দেখান। এখন বিষয়টা হচ্ছে, এই সকল কিছু থেকে বেরিয়ে আসতে হবে, এই সকল কিছু থেকে বেরিয়ে আসতে হবে।
আপনি দেশকে স্থিতিশীল রাখতে না অস্থিতিশীল করতে চান, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগকে আপনি হরি হরি, ব্রহ্মা হরি, বিষ্ণু হরি, কৃষ্ণ হরি, রাম হরি, গৌর হরি এগুলো দিয়ে আপনি আওয়ামী লীগকে রাখতে, এখন সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনবেন কি আনবেন না। যদি না আনেন তাহলে আওয়ামী লীগের যে একটা পার্সেন্টেজ সমর্থক রয়েছে তারা নির্বাচন থেকে বাদ রেখে আপনাদের নির্বাচন করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে যদি নির্বাচন তখন করেন বিএনপি, জামাত সহকারে ছাত্র দল আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। পাশাপাশি আরেকজন কথা বলেছেন আসলে দেশ কে চালাচ্ছে। গত কয়েকদিনের অবস্থা থেকে মনে হচ্ছে না দেশ আসলে সরকার আছে, এমন মন্তব্য করেছেন এখানে জিল্লুর রহমান সাহেব। আসলে বাস্তবতা আমি বলবো এমনটা নেই। কারণ হচ্ছে যে এই যে কাজগুলো করেছেন, সরকার তো কোনো করে জনগণের বিরুদ্ধে যেতে পারে না। হাসিনা জনগণের বিরুদ্ধে গিয়েছিল, যার কারণে তার পরিণতিটা এমন হয়েছে। এখন যদি ডক্টর ইউনূসও জনগণের বিরুদ্ধে যায়, তার পরিণতি হাসিনার মতোই হবে। আজকে যদি ধানমন্ডি 32 নম্বরে তিনি বাধা দিতেন সেনাবাহিনী, তাহলে কী হতো? হতাহতকরণ অবশ্যই করতো। কারণ মানুষ যে ছাত্ররা যে ক্ষিপ্ত হয়েছিল, জনগণ যে ক্ষিপ্ত হয়েছিল, হাজার হাজার মানুষ এখানে গিয়েছিল, সেটা বাধা জনগণ এই ডক্টর ইউনূসের সরকার দিতে পারবে না। তো এখানে সরকারের দুর্বলতা নয়, আমি বলবো যে সরকার সহনশীলতা দেখিয়েছে এবং জনতা যেটা চায় সরকার সেটা করতে দিয়েছে। এটাই সরকারের কাজ। দর্শক, আলোচনা শুনেছেন এবং পিনাকিকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করবেন।